এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কেন এরকম ভাবে বেঁচে আছি? ঘৃণা হয় আমার নিজের উপর। সবকিছু শেষ হয়ে গেল, এখন আর কিচ্ছু বাকি নেই এখানে। আজ যদি আমি এই সিদ্ধান্তটা না নিতে, তাহলে আর কখনো নিতে পারবো না। আরে আরে কি করছিস রে? পৃথিবীতে যেসব দেশে আত্মহত্যার সংখ্যা বেশি হয় তার মধ্যে ভারতেরও নাম আছে। আর আত্মহত্যাকারীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা হলো যুব শ্রেণীর। জীবনের সমস্যা তো আসবেই, আর সমস্যা থেকে বেরোবার রাস্তাও রয়েছে। তাহলে কেন কিছু মানুষ এই শেষ রাস্তায় বেছে নেয়? আমাদের আজকের কাহিনী হলো ভোপালের বাসিন্দা বলবীরের। কিন্তু সে জীবনের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে মৃত্যুকে বেছে নেওয়াই কেন ঠিক মনে করেছিল? হ্যালো মনীষা, আমি পৌঁছে গেছি। খুব ভালো করেছো। এটা কোন জায়গায় ডাকলে তুমি আমায়? কেন, এই জায়গাতে কি প্রবলেম আছে? না, কিন্তু তুমি কোথায় আছো? আমি তোমাকে চিনবো কি করে? আরে এখানেই আছি, পিঙ্ক ড্রেস পরেছি আমি। পিঙ্ক? খুঁজে দিতে পারলে খুঁজে নাও। মনীষা, আই এম সরি। আরে আমি মজা করছিলাম। ও বলবি না? মনীষা, কিছু মনে না করলে এর থেকে ভালো জায়গা আমি একটা চিনি, সেখানে যাই আমরা। চলো। যেমনটা আমি আমার প্রোফাইলে লিখেছি, আসলে আমি ঠিক সেরকমটা নই। মেয়েদের সঙ্গে কথা বলতে আমার সাহস হয় না। তাহলে আমার সঙ্গে চ্যাট করার সাহস পেলে কি করে? তুমি অনলাইনে থাপ্পড় মারতে পারবে না তো, সেই জন্য। আমার বাড়ির লোকেরা কখনো কোনো ছেলের সঙ্গে আমাকে কথা বলতে দেয় না, সেই জন্যই আমি ওই সাইটে গেছিলাম। 24 ঘন্টা দাদাদের নজরে থাকা, আমার তো দম বন্ধ হয়ে আসে। কিন্তু তুমি তো কখনো আমায় বলোনি। আমার কখনো মনেই হয়নি যে ইন্টারনেটে কথাবার্তাও এত সিরিয়াস হতে পারে। তোমাকে আমি আগে কোনোদিনও দেখিনি, কিন্তু তবুও তোমাকে আমার খুব ভালো লাগতো। এখন যখন দেখা হয়ে গেছে, তখন মনে হচ্ছে তুমি এত সুন্দর হবে আমি সেটা স্বপ্নেও ভাবিনি। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আবার দেখা করতে পারি তো? জানি না। ख्वाहिशों का चेहरा क्यों धुंधला सा लगता है, क्यों अनगिनत ख्वाहिशें हैं। ख्वाहिशों का पहरा क्यों ठहरा सा लगता है, क्यों ये गलत ख्वाहिशें हैं। हर मोड़ पर फिर से मुड़ जाती है, खिलते हुए पल में मुरझाती है। बेशरम फिर भी शर्माती है ख्वाहिशें। उलझी हुई कश्मकश में उम्र कट जाती है।
তুমি এখানে আগে কখনো এসেছো? না, কিন্তু আমি না এখানকার ব্যাপারে অনেক কথা শুনেছি। সেটা কি? এটাই কি, আমি না সিনেমাতে দেখেছি যে হিরো না নিজের আঙ্গুল কেটে রক্ত দিয়ে হিরোইনের সিঁথিতে পরিয়ে দেয়। তুমি করো না আমার জন্য? এসব কিছু সিনেমাতে হয়? আরে এরকম হয় গো, করো না। এইসব কিছু ফালতু কথা। কিছু ফালতু টালতু না, করো না। আরে টিটেনাস হয়ে যাবে। কিচ্ছু হবে না, করো। কি ভিতরে বাবা, দাঁড়াও আমিই করছি। এই নাও। আরে তুমি পাগল নাকি? আরে কতটা কেটে গেছে। আরে কিচ্ছু হয়নি। চলো ডাক্তারের কাছে যাবে, চলো। কিচ্ছু হয়নি। আরে ডাক্তারের কাছে যেতে হবে না, কিচ্ছু হয়নি। সো এবার তোমার টার্ন, তুমি করো। কি হলো? ছেড়ে দাও, তুমি করতে পারবে না, আমি করে দিয়েছি তাতেই হবে। চলো। তুমিও না পাগল, চলো ডাক্তারের আরে কাছে। বাবা কিচ্ছু হয়নি, এইটুকু কেটে গেছে, কিচ্ছু হয়নি। শুনেছেন আপনি রফিক কি বলছে? আপনার মেয়েকে বাজারে একটা ছেলের সঙ্গে ঘুরতে দেখেছে। আপনি তো কিছু বলবেন না, আসতে দিন ওকে, যা বলার আমি বলবো। বাজারে কার সঙ্গে ছিলি? হ্যাঁ, কারোর সঙ্গে নয়। রফিক দেখেছে তোকে? আগে ওই আমার হাতটা কেটে গেছিল, তাই আমার এক বান্ধবী দাদা বাইকে করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেই বান্ধবীর সঙ্গেই গেলি না কেন তুই? আসলে ওই বেশি রক্ত পড়ছিল, তাই বাইকে করে যেতে হলো। দেখা, মিথ্যে বলছিস না তো? ওই ছেড়ে দে, আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। কলেজের আশেপাশে কোনো ডাক্তার ছিল না নাকি যে এত দূরে যেতে হলো? ওখানে অনেক ভিড় ছিল। তর্ক করে মুখে মুখে। দাঁড়াও আহমেদ, তোমার কি এক ফোঁটা লজ্জা করে না বোনের গায়ে হাত তুলতে? চল ভেতরে চল। আহমেদ, রাগ করার চেয়ে ভালো ওই ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিয়ে আয়। বেশিরভাগ পরিবারেই মহিলারা ঘর সামলান আর পুরুষ অর্থ উপার্জন করে আনেন এবং পরিবারের সুরক্ষার দায়িত্ব নিয়ে থাকেন। কিন্তু তাতে কি পুরুষ এই অধিকার পেয়ে থাকেন যে বাড়ির সব স্ত্রী বা সব মহিলার জীবন তাদের ইচ্ছে মতো চলবে? তাদের জীবনের সিদ্ধান্ত নেওয়া বা নিজের মনের কথা শোনার অধিকার কি এই জন্যেই নেই কারণ তারা মেয়ে হয়ে জন্মেছেন? সত্যি বলতে, যে বাচ্চার পরিবার তাদের একেবারে স্বাধীনতা দেয় না, সেই বাচ্চা বাইরের পৃথিবী দেখতে আর সেটা অনুভব করতে বেশি আগ্রহী হয়ে পড়ে। মনীষের সাথেও এমনটি হয়েছিল। তার পরিবার তাকে যতটা বন্দী করে রাখার চেষ্টা করছিল, ততটাই সে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে চাইছিল। জল খাবারটা না মা, খেয়ে আমার নে। দেরি হয়ে যাচ্ছে, আরে যেতে হবে। একটু জল খাবার পরে খেয়ে করবো, মা। যা। কি ব্যাপার রে, খুব খুশি খুশি মনে হচ্ছে। সেরকম কিছু না। এই নাও, এটা তুমি খেয়ে নাও। আমি বেরোচ্ছি। মনীষা, হ্যাঁ, কোথায় যাচ্ছ? ওই আমি কলেজ যাচ্ছি। এত তাড়াতাড়ি? হ্যাঁ। মিথ্যে কথা বলছে। এখন কি কলেজের টাইম? কিন্তু বই ভাইজান, খাতা কোথায় তোর? ওই এক্সট্রা ক্লাস আছে, বুকসের দরকার নেই। আহমেদ, ওকে যেতে দে। যেদিন তোকে হাতে নাতে ধরতে পারবো সেই দিন কেটে ফেলবো, বুঝেছিস? হ্যালো, হ্যাঁ বাস আসছে। হ্যাঁ, 10 মিনিটে পৌঁছে যাব। সি ইউ। আসার সময় তোমাকে কেউ দেখতে পায়নি তো? আচ্ছা মনীষা, আমি মুম্বাইতে একটা চাকরি পেয়ে গেছি। সত্যি? হ্যাঁ, এখানে কেউ কিছু জেনে ফেলার আগে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত।
কিন্তু এত তাড়াতাড়ি এসব কি করে হবে? দেখো, আমি মুম্বাইতে এরকম ফ্ল্যাট পেয়েছি, পুরো কমপ্লেক্স এটা। কি ভালো হবে না যদি আমরা একসঙ্গে থাকতে পারি তো? হ্যাঁ, আমার বাড়ির লোকেরা জেনে ফেলার আগেই চলো আমরা পালিয়ে যাই। রফিক, হ্যাঁ ভাইজান। খুঁজে বের কর দুজনকে। হ্যাঁ। সর, এখানে নেই ভাইজান। আমাদের বোনের গায়ে হাত দিয়েছিস, মার শালাকে, মার শালা। মেয়েদের গায়ে হাত দেওয়ার সবই বলে দেবো তোর আজকে। কাউকে মুখ দেখানোর অবস্থা ছাড়বো না তোকে। তোর একদিন ছিল আমাদের একদিন। দেখে নেবো তোর অবস্থা। সর তুই এখান থেকে। পুলিশের নাম পুলিশে দিয়েছিস না? বলেছিলাম না তোকে, কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাবি না। তোর চোখ আমি উপরে ফেলবো আজ। আয় আমার সঙ্গে। এই চল সবাই। পুলিশকে ডাকার কি দরকার ছিল? তোমাকে এইরকম মার মারলো, পুলিশকে তো ডাকতেই হবে। দেখ, তুই কত চোট পেয়েছিস। তোর গায়ে এভাবে যারা মেরেছে তাদের এমনি ছেড়ে দেবো? বলবীর, শুধু নামটা বল, কে করেছে তোর এরকম? যত তোকে মেরেছে না, সালা তাকে 4 গুণ আরো বেশি মারবো। এখানে কার অ্যাক্সিডেন্ট হয়েছে? শর্মা বাবুর ফ্যামিলি ওইখানে বসে কোথায়? রয়েছে, ওই যে ওখানে। শর্মা বাবু। পুলিশের রিপোর্ট আপনিই করেছিলেন? হ্যাঁ স্যার, আমার ছেলেকে কেউ মেরেছে। কাউকে সন্দেহ হয়? আমি কিছু জানি না স্যার। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে তো খুব সাদাসিধে ভদ্র ছেলে। ও কখনো মারপিট করে আসেনি। কি বলো? ঠিক আছে, আপনারা এখানে থাকুন, ওর সঙ্গে আমি একটু একা কথা বলবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওর বেড নাম্বার কত? 303। আমি ইন্সপেক্টর আশিস খেত্রী, ভোপাল পুলিশ। এই কেসটা আমি হ্যান্ডেল করছি। বাইরে ডাক্তার আমাকে বললো যারা তোমাকে এখানে নিয়ে এসেছিল তারা তোমাকে পুরনো কেল্লা থেকে তুলে আনে। তো পুরনো কেল্লাতে তুমি কি করছিলে? একা ছিলে নাকি কারো সঙ্গে ছিলে? দেখো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো ঝামেলায় থাকো না। তাহলে ব্যাপারটা কি? কোনো পারিবারিক শত্রুতা? তোমার সঙ্গে কারো কোনো ঝামেলা ছিল? আর না হলে পুরনো কেল্লাতে যা প্রায়ই হয়, কোনো প্রেম ঘটিত কিছু? দুজনেই অ্যাডাল্ট, ওরা একসঙ্গে থাকতে চাইলে কেউ কিচ্ছু করতে পারবে না। আমাদের তো ওদের প্রোটেকশনও দিতে হবে। আপনি তাহলে নিশ্চয়ই 2 ভাইকে গ্রেপ্তার করেছেন? তোমার ভাই ওদের এগেনস্টে রিপোর্ট না করতে চাইলে সেখানে আমরা কিচ্ছু করতে পারি না। দেখুন স্যার, পার্কে আরো অনেকে দেখেছে। দেখো, পুলিশের কাজ পুলিশকে করতে দাও। তুই চুপ কর। আপনি বলুন, আপনারা কি চান যে এই সম্পর্কটা এগুক? না, আমরা এটা চাই না। আসলে ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে মুম্বাইতে চাকরি পেয়েছে, আর ও ঠিক হয়ে উঠলেই ওকে মুম্বাইতে পাঠিয়ে দেবো। তাই করবো, তাই করবো। আর ওই মেয়েটার সঙ্গে দেখা করতে দেব না। বলবীর রিপোর্ট লেখাতে নাকচ করে দিয়েছে, তাই ওরা এখনো বাইরে ঘুরছে। ভেতরে থাকলে কি হতো বুঝতেই পারছেন। কিন্তু স্যার, আমরা যখন কিছু করিনি, তাহলে ভিতরে কেন থাকবো? আমরা ছিলামই না ওখানে। তুই চুপ করবি? দেখুন, আমাদের কাছে অনেক সাক্ষী রয়েছে। যে 4 জন হামলা করেছিল তাদের মধ্যে 2 জন একদম এদের মতো দেখতে ছিল। কিন্তু ইন্সপেক্টর সাহেব, এরা দুজন তো আমার সাথে আমার দোকানে ছিল। দেখুন, আপনি ওদের বাঁচাচ্ছেন না, কিন্তু ফাঁসিয়ে দিচ্ছেন। আরেকটা কথা, কিছু লোক বলছে তোমরা নাকি তোমাদের বোনকে প্রাণে মেরে ফেলার আর চোখ উপড়ে নেওয়ার জন্য হুমকি দিয়েছিলে। একটা কথা ভালো করে শুনে রাখো, যদি আমি জানতে পারি তোমরা মেয়েটার গায়ে হাত তুলেছো বা কিছু করেছো, তাহলে 3 জনকেই জেলে ঢোকাবো। বলবীর আর মনীষা একে অপরকে ভালোবাসত, আর যৌবনের ভালোবাসা শুধু অন্ধই নয়, বধিরও হয়। কারো কথা শোনে না, না বাড়ির লোকের, না স্টেটাস, না কমিউনিটি, না কাস্ট। এই ধরনের সেন্সিটিভ কেসে পুলিশ পরিবারের সঙ্গে বসে সমাধান খোঁজার চেষ্টা করে থাকে।
কিন্তু তখন পুলিশও এটা ভেবে উঠতে পারেনি যে এই লাভ অ্যাফেয়ার কত দূর যাবে। আর কিছু মাস পর পুলিশ স্টেশনে বসে ইন্সপেক্টর একটা ফোন কল পায়। আর এখন সে যেটা দেখতে চলেছে তা হয়তো তার 15 বছরের ক্যারিয়ারে সে কখনো দেখেনি, আর না এমনটা ভেবেছে। হ্যালো, কে? কি নাম বললেন? কোথায়? ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। বলবীর, সরো। কিছু বেঁচে আছে, তোলো একে। মনীষা, বলবীর, মনীষা, বলবীর, মনীষা, বলবীর ওঠো। এসব কি করে হলো? মনীষা, তোলো তোলো ওকে, চলো নিয়ে চলো। মনীষা, মনীষা। এই কি আপনাদের মেয়ে মনীষা? এর চোখটা কি হয়েছে? এটা মার্ডার। এখন এটা জানতে হবে যে মার্ডারটা কে করেছে আর কেন। আপনারা নিজেদেরকে সামলান, আমরা ইনভেস্টিগেশন করছি। আমরা আপনার কাছে কয়েকটা প্রশ্ন জানতে চাই। আপনি আমাদেরকে না জানিয়ে শহরের বাইরে যাবেন না। বডি পোস্টমর্টেমের পর আপনাদের হাতে তুলে দেওয়া হবে। হাবিলদার, এনাকে বাইরে নিয়ে যাও। এদের উপর নজর রেখো, বিশেষ করে ওর বড় ছেলের ওপর। কে করেছে এটা? ওরা স্যার 4 জন ছিল। ওরা সবাই আমাদের উপর অ্যাটাক করে আর ওরা পালিয়ে যায়। কিন্তু তুমি ওই রকম নির্জন আর ফাঁকা জায়গাতে কি করছিলে? আমরা রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর বসে কথা বলছিলাম। হঠাৎ করে ওই লোকগুলো অ্যাটাক করে স্যার। কিন্তু ওরা কি চাইছিল? চুরি করতে চাইছিল নাকি মনীষার সঙ্গে কোনো রকম? জানি না, আমরা ওদের গলা শুনে আমার মনে হলো কিছু গন্ডগোল আছে। আমরা পালানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু ওই লোকগুলো আমাদের চারিদিক থেকে ঘিরে ধরেছিল স্যার। তারপর আমরা ওদের সঙ্গে লড়াই করার চেষ্টা করেছিলাম। মনীষা ওদেরকে মেরেও ছিল আর ওরা ছুরি দিয়ে হামলা করে স্যার। আর আমি পড়ে যাই আর অজ্ঞান হয়ে যাই। তারপরে আর কিচ্ছু মনে নেই স্যার। প্রায় দিনই আজকাল এমন সব কেস দেখতে পাওয়া যায় যখন প্রেমিক প্রেমিকার পরিবার, কমিউনিটি অথবা কাস্টের লোকেরা ভয়ঙ্করভাবে খুন করে। আর কখনো তো নিজেদেরই লোক এতটা নির্দয় হয়ে যায় যে বাইরের লোকেদেরও মন গলে যায়। এই কেসটার সমাধানের জন্য পুলিশের এখন একটাই অস্ত্র প্রয়োজন, মার্ডার ওয়েপন। তোমরা আলাদা আলাদা জায়গায় গিয়ে খোঁজো, নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাবে। তাড়াতাড়ি যাও। স্যার, এখানে একটা কিছু পেয়েছি। স্যার, একটা মোবাইল পেয়েছি। দেখো বলবীর, তুমি এই পর্যন্ত আমাদের যা যা ইনফরমেশন দিয়েছো তাতে আমরা কোনো প্রমাণ পাচ্ছি না যারা তোমাদের উপরে হামলা করেছিল। অন্য আরো কিছু বলো, ছোট ছোট ডিটেল মনে করো। ওদের মধ্যে একজনের হাতে ব্রেসলেটের মতো কিছু একটা ছিল, যাতে নীল পাথর বসানো ছিল। নীল পাথর? ওটা চকচক করছিল, তাই দেখতে পেয়েছিলাম। গুড, কিছু তো ইনফরমেশন পেলাম। আচ্ছা, এবার শুরু থেকে বলো কি হয়েছে।
তুমি আর মনীষা তো একে অপরের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিলে। আমরা 1 মাস দেখা করিনি। আর তুমি তো মুম্বাই চলে গিয়েছিলে, তাহলে আবার ফিরে কবে এলে? আমি কাল দুপুরেই ফিরেছি। আর আসার পরে বাড়ির সঙ্গে কোনো কন্ট্যাক্ট করোনি কেন? আমি ওদেরকে জানাতে চাইনি যে মনীষার সঙ্গে দেখা করতে যাচ্ছি, কারণ ওনারা বারণ করেছিলেন। আর মনীষার সঙ্গে আবার তুমি কি করে যোগাযোগ করলে? অনেক চেষ্টা করার পর ওর সঙ্গে আমার আবার কথা হয়। মনীষা, তোর চুড়িদার বানাতে দিয়ে দিয়েছিস? ডিজাইন দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো মাপ দেওয়া হয়নি। হ্যালো, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্ষুনি মুম্বাই যাওয়ার ট্রেন। কিন্তু তুমি এখন কোথায় আছো? বাড়িতে? আমি বাড়িতে এখনো খবর দেইনি। তুমি একবার দেখা করতে পারবে এক্ষুনি এমবি নগর সাইডে? এখন তো বাড়িতে সবাই আছে, বেরোনোটা খুব চাপের, কিন্তু আমি আসছি। যাত্রীদের অনুরোধ ঠিক করা আছে। হচ্ছে ওকে, বাই। নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। কেমন আছো? আমি ভালো আছি, তুমি? কি ব্যাপার, বেশ ভালো রুম তো। আর কত ইনকাম করছো? খাবারের অর্ডার করি। 206-এ 2টো চা 2টো স্যান্ডউইচ পাঠিয়ে দিন। আমার বাড়ির লোকজন জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। মনীষা, তুমি আর অন্য কাউকে বিয়ে করবে না, না হলে আমি মরে যাব। আমিও জানি না অন্য মানুষের সঙ্গে কি করে থাকবো আমি। আমরা তো অন্য শহরে গিয়েও থাকতে পারি। ভাইজান আমাকে ঠিক খুঁজে নেবে। মুম্বাইতে গেছিল না তোমার ওখানে, পুরো অফিসের সামনে তোমাকে অপমান করেছিল। পালিয়েও যাই যদি, তাও আমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে। ওরা আমাদের দুজনের একসঙ্গে থাকাটা কখনো মেনে নেবে না। আর তারপর আমরা ঘুরতে চলে যাই। রেল লাইনের পাশ দিয়ে আসছিলাম তখনই। তো ওদের মধ্যে একজন লোক একটা ব্রেসলেট পরেছিল যাতে নীল পাথর ছিল। হ্যাঁ, যে আমায় ছুরি মেরেছিল তার হাতে ছিল। আচ্ছা, একটা কথা বলো তো, এমন কেউ আছে যে তোমার এই কথাটাকে সাপোর্ট করতে পারে? এমন কেউ আছে যে তোমাকে দেখেছে এসে ওখান দিয়ে যাচ্ছিল, বা কেউ তোমার কোনো কথা শুনেছে? না, শুধু পুলিশকে ফোন করার আগে আমি দাদাকে ফোন করেছিলাম। ওকেও তাই বলেছি যেটা আপনাকে। ওর আগে কোনো ফোন এসেছিল? কারোর সঙ্গে শত্রুতা ছিল? একদম না স্যার। একটা কথা বলো তো, যখনই ওর ফোন এলো তখন তুমি ওর কাছে কেন গেলে না, বা তুমি পুলিশকে ইনফর্ম করোনি কেন? তোমার ভাই যেখানে সমস্যায় পড়েছিল। স্যার, যখন ওর ফোন এলো তখন ওর আওয়াজ ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম না। কেন? মেবি নেটওয়ার্ক প্রবলেম ছিল। সেকেন্ড টাইমে ওর ফোন এলো কিন্তু আমি কিছু শুনতে পেলাম না, তো তাই ওকে আমি পুলিশের নাম্বার ফরওয়ার্ড করে দিয়েছিলাম। আর তারপর তুমি তোমার প্যারেন্টসকে ফোন করো? হ্যাঁ স্যার। এই কেসটা এতটা সিম্পল নয় যতটা মনে হচ্ছে। একদিকে তো মনে হচ্ছে এটা কোনো অনার কিলিং এর মামলা, আর আরেকদিকে এই সাদবীর এই নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। মনীষার বাড়ির লোকেদের সঙ্গে একবার কথা বলি। স্যার। ওখানে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো যে ওই সময় মনীষার জীবনে কি হয়েছিল, ওর মনে কি চলছিল। গাড়ি ওর বাড়ির দিকে নাও। ওই রাতে আপনি কোথায় ছিলেন? সেদিনকে রাত্রে দোকানেই ছিলাম। আপনার আশেপাশের দোকানদারদের জিজ্ঞেস করেছি, ওনারা বলেছেন ওই দিন রাতে 1 ঘন্টা আগে আপনি দোকান বন্ধ করেছিলেন। হ্যাঁ, হয়তো বন্ধ করে দিয়েছিলাম। হয়তো আবার কি, বন্ধ করেছিলেন না করেননি? হ্যাঁ,
সেদিনকে ব্যবসা ভালো চলছিল না, খদ্দের ছিল না দোকানে, বন্ধ করে দিয়েছিলাম। তারপর কোথায় গিয়েছিলেন? তারপরে মার্কেটে গেলাম, কিছু জিনিস কিনলাম, আর ওই 11টা নাগাদ বাড়ি ফিরে এসেছিলাম। 11টার সময়? হ্যাঁ। আমি জানি না। আপনি জানেন না আপনার স্বামী সেদিন অত রাতে কেন ফিরলো? না, ও সবসময় দেরি করেই আসে। আপনি কখনো জিজ্ঞেস করেননি? না। আপনার স্বামী তার বোনকে মারতো কখনো? প্রতিবেশীরা তো বলছে মনীষার কান্নাকাটির আওয়াজ মাঝে মাঝেই শোনা যেত। ওইটা তো আমাকেই মেরেছিল। কেন? আমি এর থেকে বেশি আপনাকে কিছু বলতে পারবো না। মনে হচ্ছে আহমেদ মনীষাকে খুব মারতো। ওর বউ পরিষ্কার করে বলেনি, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। আহমেদ মিথ্যে কথা বলছেন। ওকে আর রফিককে পুলিশ স্টেশনে এনে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। বেশিরভাগ কেসে অনেকেই সন্দেহভাজন থাকে, আর পুলিশকে সেই সবাইকে এক এক করে ইনভেস্টিগেট করতে হয়। কিন্তু এই কেসের সন্দেহের তীর সোজা দুজন ব্যক্তিকে লক্ষ্য করেছে, মনীষার দুই ভাই আহমদ আর রফিক। দুজন এর আগেও বলবীর আর মনীষার উপর হামলা চালিয়েছিল, আর তাদের মধ্যে একজন সবার সামনে মনীষার চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়েছিল। পুলিশের দুই ভাইয়ের উপর সন্দেহ তো ছিল, কিন্তু গ্রেফতারের আগে প্রমাণ আর সাক্ষীদের নির্দিষ্ট বয়ান প্রয়োজন ছিল, আর পুলিশ সেগুলোই জোগাড় করার চেষ্টায় লেগে পড়ল। স্যার, আরও একটা বিষয় খুব অদ্ভুত লাগছে। মনীষার ফোন রেকর্ড থেকে জানা গেছে রেহানা নামে এক মেয়ের সাথে মনীষার মাঝে মধ্যেই কথা হতো। মার্ডার হওয়ার দিনও ওর সঙ্গে দুবার কথা হয়েছিল। তুমি খোঁজ নাও এই রেহানাকে। আমি মনীষার মাসির মেয়ে। আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম। যেদিন ও মারা যায় সেদিন তোমার সাথে দেখা হয়েছিল? সেদিন আমি আর মনীষা ওর বাড়িতেই ছিলাম। ওর বিয়ের কথা চলছিল। মনীষার বিয়ে? হ্যাঁ। ভয় পেও না। এটা বলো, মনীষার কবিরের মধ্যে বিয়ে কবে ঠিক হয়েছিল? ওই দিন থেকে 3 সপ্তাহ আগে। একটু তাড়াতাড়ি ঠিক হয়েছিল? হ্যাঁ। এই কবির লোকটা ঠিক কিরকম? ও মনীষার জন্য যোগ্য ছিল না, না শিক্ষিত ছিল বেশি, না দেখতে ভালো ছিল। ওর বাবার একটা দোকান আছে, সেটা চালাতো। মনীষা এই সম্বন্ধ নিয়ে খুশি ছিল? একদমই না। সেদিন সকালেই আমাকে মনীষা বলেছিল যে ও আরো একবার কবিরের সাথে কথা বলতে চায়। আমি ওকে ফোন করে মিটিং ঠিক করেছিলাম। আমি কথা বলেছি কবিরের সাথে। তুই বিয়ে করবি না এটা কি করে বলবি ওকে? আমি যতটা জানি ও নিজের মা বাবার বিরুদ্ধে কোনোদিনও যাবে না। তুই কি কথা বলবি ওর সাথে? মনীষা, কোথায় যাচ্ছিস রে তুই? আরে মনীষা, কোথায় যাচ্ছ তুমি? ওর লেহেঙ্গার ফিটিংস এর জন্য। ঠিক আছে, যাও। ভাগ্য ভালো তুই আজকে বাঁচিয়ে নিয়েছিস, তা না হলে যে কি হতো। ছাড় ওইসব, তুই যা। সেদিন তো কোনোভাবে আমি ওকে বাড়ির বাইরে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে খবর এলো যে ও হতে পারে কবির ওর সাথে দেখা করেছে, তারপর মনীষার পিছু নিয়েছে। এই কবিরের পুরো নাম আর ঠিকানা আমাদের বলতে পারো? বলো। পুলিশ যতই এই কেসের ভিতরে পৌঁছচ্ছিল, ঠিক ততই নতুন নতুন জট খুলে যাচ্ছিল, আর নতুন নতুন মানুষ সামনে আসছিল। এমন কিছু মানুষ যাদের অস্তিত্ব সম্পর্কেই পুলিশ জানতো না, কিন্তু তারাও এখন সন্দেহভাজন। কবির, যার সঙ্গে মনীষার বিয়ে হওয়ার কথা ছিল, তার কাছে কারণ ছিল, কেননা তার সঙ্গে ধোঁকা হয়েছিল। কিন্তু হিংসা কি কোনো পরিস্থিতিতে মেনে নেওয়া যায়? আর তাকে এটা কে জানিয়েছিল যে তার সঙ্গে যে মেয়েটির বিয়ে হওয়ার কথা রয়েছে সেই মেয়েটির অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার রয়েছে? তাকে কি উস্কানো হয়েছিল? সে নিজেই অপরাধ করেছিল নাকি অন্য কাউকে দিয়ে করিয়েছিল? এখন পুলিশকে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে হবে। স্যার, আমি তো জানতামও না যে মনীষার কোনো বয়ফ্রেন্ডও আছে। কিন্তু স্যার, আমি কিছু করিনি স্যার, সত্যি কিছু করিনি। আমি তোমাকে কখন বলেছি যে তুমি সবকিছু করেছো? স্যার তো শুধু কথা বলতে চেয়েছেন। কিন্তু স্যার, আমি যখন কিছু জানি না তখন আমি কি কথা বলবো স্যার? আমি তো প্রথমবার এই সিচুয়েশনের সামনে এলাম। আমার বিয়ে আমার বাবা মা ঠিক করে দিয়েছিল, আর আমি শুধুমাত্র ওকে ফটোতেই দেখেছিলাম। ছবিতে দেখে কাউকে তো খুন করা যায় না, তাই না স্যার? আমরা তো কখনো বলিনি যে তুমি কাউকে খুন করেছো। স্যার বলেননি তো যখন, তাহলে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? মার্ডারের দিন তুমি আর মনীষা দেখা করার প্ল্যান করেছিলে? হ্যাঁ স্যার, কিন্তু ও ওখানে আসেনি স্যার। এক মিনিট, ব্রেসলেটটা দেখা। ব্রেসলেটটা কি তোর? হ্যাঁ স্যার।
দেখ কবির, তুই কিন্তু বড় ঝামেলাতে ফেসে যেতে পারিস। কিন্তু কেন স্যার? কারণ বলবিদ আমাদের এটা সাক্ষী দিয়েছে, যারা ওদের উপরে হামলা করেছিল তাদের মধ্যে একজন এই ব্রেসলেট পড়েছিল। কিন্তু স্যার এটা তো আমি এক্ষুনি পড়েছি স্যার। তুই এক্ষুনি পড়েছিস মানে? এই তো বলিস এটা। না স্যার, এটা তো আমাকে আহমেদ গিফট করেছিল। কি? কে গিফট করেছে? আহমেদ। মিস্টার আহমেদ, অ্যারেস্ট হিম। আরে কিন্তু কেন 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 অ্যারেস্ট করছেন আপনারা আমাকে? আপনার অ্যারেস্টের ওয়ারেন্ট আছে আমাদের কাছে। কিন্তু আমি কি করেছি? সেটা পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বলবো। আপনাদের মনে হয় কোথাও চলুন। স্যার সত্যি বলছি, আমি আমার বোনকে খুন করিনি। খুন করিসনি? সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে। ওই ব্রেসলেট, ওই ফোন রেকর্ডস আর ওই ভয়েসমেল সব তোর বিরুদ্ধে। হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম, কিন্তু কিন্তু আমি ওখানে ছিলাম না। ওখানে ছিলে না তো কোথায় ছিলি? বল কোথায় ছিলি? বল কোথায় ছিলি? মৃণালের সঙ্গে। আচ্ছা, তুই ভাবছিস তোর এই কথা আমরা বিশ্বাস করে নেব? যে কাজটা তুই নিজে করছিলি, তোর বোন সেটা করছিল বলে তোর সহ্য হয়নি? আরে আমাদের কি বোকা ভাবছিস? আরে মৃণালটাকে, একে আমরা অনেকবার খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। স্যার আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? মৃণাল এখানেই, এই শহরেই আছে, ফিরে এসেছে ও। আমি আপনার সঙ্গে কথা বলাবো, ও সাক্ষী দেবে। শালা, একটা কথা মনে রাখবি, যদি এই মৃণালকে আমরা কালকে না পাই না, তাহলে তোর এর থেকেও খারাপ অবস্থা করব, বুঝেছিস? ম্যাডাম, আমাকে ভেতরে যেতে দিন। আমার স্বামীকে মারবেন না। যাওয়া যাবে না। সাহেবের সাথে দেখা করতে চাই। সাহেব, আমার স্বামীকে ছেড়ে দিন। ও কিচ্ছু করেনি। মনীষার মার্ডারে ওর কোনো হাত নেই। এই কথাটা তুমি এত শিওর কি করে বলছো? কারণ আমি জানি সেই রাতে ও কোথায় ছিল। কোথায় ছিল? ও মৃণালের সাথে ছিল। মৃণালের বয়ান শুনে মনে হচ্ছে আহমেদ নির্দোষ। হ্যাঁ স্যার, মৃণাল এটা কনফার্ম করেছে যে সেদিন রাতে ও আহমেদের সাথে হোটেলে ছিল। হোটেলের কর্মচারীরা এদের দুজনকে চেনে। শেষবার আহমেদ সেদিন ওখানেই ছিল, আর সন্ধ্যে পর্যন্ত ছিল। স্যার, এই কেসটা খোলার বদলে ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। মনীষা জামা কাপড় দেখে এটাই মনে হচ্ছে যে ওর শরীরে একটাই বড় ক্ষত হয়েছিল, এই যে যেখান থেকে অনেকটা রক্ত বেরিয়েছিল। আর ফরেন্সিক এটা কনফার্ম করেছে যে এই সমস্ত ক্ষতগুলো ও মারা যাওয়ার পরে করা হয়েছে। কবির ওই রাতে এখানে ছিলই না। যে ছুরিটা আমরা পেয়েছি সেটা আহমেদের হোটেলের। আহমেদের রাগের মাথায় করা ভয়েসমেল, যেভাবে মনীষার চোখ তুলে নেওয়া হয়েছিল, এই কাজটা খুব আক্রোশের সঙ্গে করা হয়েছে। আমি জানি তুই বলবীরের সঙ্গে দেখা করতে গেছিস। এবার আমি আর তোকে ছাড়বো না, মেরেই ফেলবো। তুই এক্ষুনি আমাকে মেসেজ করে জানা তুই কোথায় আছিস। স্যার, যখন ওর ফোন এলো তখন ওর আওয়াজ ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম না। কেন? মেবি নেটওয়ার্ক প্রবলেম ছিল। সেকেন্ড টাইমে ওর ফোন এলো কিন্তু আমি কিছু শুনতে পেলাম না। শুধু পুলিশকে ফোন করার আগে আমি দাদাকে ফোন করেছিলাম। ওকেও তাই বলেছি যেটা আপনাকে। আপনি তাহলে নিশ্চয়ই দুই ভাইকে গ্রেপ্তার করেছেন। দেখুন স্যার, পার্কে আরো অনেকে দেখেছে। শোনো, জট মনে হচ্ছে খুলে গেছে। আরেকটা অ্যারেস্ট ওয়ারেন্ট বানাও। স্যার, কার? স্যার, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? ভালো একটা খবর আছে, কেসটা সলভ হয়ে গেছে। আচ্ছা, কে করেছে এই খুন? অ্যারেস্ট ওয়ারেন্ট করা হয়েছে, নিজেই পড়ো। স্যার, এখানে তো আমার নাম। স্যার 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 স্যার, আমি কিছু কি বলেছিলি? হ্যাঁ, কি বলেছিলি? যে মার্ডারের দিন তোর ভাইয়ের সঙ্গে তোর কোনো কথা হয়নি? কিন্তু স্যার, এটা তো আপনাকে আগেই বলে দিয়েছেন স্যার। মারবেন না স্যার। মিথ্যে কথা বলেছিস তুই, মিথ্যে কথা বলেছিলি। ওই রাতে তোর ভাইয়ের সঙ্গে তোর 1 ঘন্টা ধরে কথা হয়েছিল। মোবাইল রেকর্ডস আছে আমাদের কাছে। স্যার, আপনাকে আমি বলে দিয়েছিলাম যে শোন, এবার তো তুই জেলে যাবি। তুই যাবি। স্যার, আমার কথা শুনুন স্যার। স্যার, স্যার আপনাকে আমি বলছি স্যার, ওই দিন স্যার কি হয়েছিল স্যার, আমি খুন করিনি স্যার। তোমার বাবা মা বললো যে তুমি নাকি প্রায় এখানে আসো। হ্যাঁ স্যার। খুব খারাপ হলো না মনীষার সঙ্গে? হ্যাঁ স্যার। খুব মনে পড়ে ওর কথা? তুমি ওকে খুব ভালোবাসতে না? তোমার ওকে মারা উচিত হয়নি। তুমি মনীষাকে মার্ডার করেছো,
আর তারপর মন গড়া গল্প শোনালে। মার্ডার? আমি তোর দাদা সাদবীরের সঙ্গে আমাদের কথা হয়েছে, ও বলেছে তোদের মধ্যে কি কথা হয়েছিল। কিন্তু ওটা মার্ডার ছিল না স্যার। মার্ডার ছিল না? হ্যাঁ, গল্প আর বানাস না, কারণ আমরা সবকিছু জানি। আমরা জানি যে তুই মনীষাকে প্রথম আঘাত 7:23 করেছিলি, আর তার কিছুক্ষণ পরেই ও মারা যায়। অনেক রক্ত ওর বেরিয়েছিল। তারপর তুই তো দাদার সঙ্গে কথা বলিস। মনীষার শরীরে বাকি ক্ষত ওর মৃত্যুর পরে করা হয়েছিল, তাই আর কোনো রক্তপাত হয়নি। চোখ দুটো তার পরেই উপড়েছিলি। তুই আমাদের বোকা ভেবেছিস না? ওরা 4 জন ছিল, ওই 4 জন কি ওর অপেক্ষা করতো যে মারা গেছে তাকে আবার মারতো? এসব 4 জনের গল্পটা মিথ্যে, শুধু একজন ছিল, আর সেটা হলো তুই। বুঝেছিস? শুধু তুই। পোস্টমর্টম রিপোর্ট, ফোন রেকর্ডস সব এর সঙ্গে ম্যাচ করেছে। এই জন্য তোর কাছে কোনো উপায় বেঁচে নেই। কনফেস কর আর সব সত্যিটা আমাকে বল। ওটা মার্ডার ছিল না স্যার, আমরা দুজন একসাথে মরার সিদ্ধান্ত নিয়েছিলাম। মনীষা, আরো একবার ভালো করে ভেবে দেখো, আমাদের এটা করা উচিত কিনা। তুমি কি বুঝতে পারছো আমি কি অবস্থায় আছি? আমার বাড়িতে জোর করে আমার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আজ আমি কোনো একটা ছুতো করে বেরিয়েছি, এতক্ষণে হয়তো ওরা বুঝতেও পেরে গেছে আমি কোথায়। আজ যখন ফিরবো না আমি, আমাকে আর বাঁচতে দেবে না ওরা। তুমি শুধু একটা কথা বলো, তুমি আমার সঙ্গে আছো না নেই, তা না হলে আমি এটা একাই করতে পারি। মনীষা, আমি তোমার সাথে আছি। ঠিক আছে, এই নাও। নাও, আগে তুমি আমাকে কি করছো মনীষা? কারণ আমি তোমার সাথে এটা করতে পারবো না। তোমার মনে হয় আমি তোমার সঙ্গে এটা করতে পারবো, তাও নিজের হাত দিয়ে? তাহলে আমরা এখানে কেন এসেছি বলো? কেন আমাকে কথা দিয়েছিলে? যদি তুমি এটা না করতে পারো তাহলে বলেছিলে কেন? এখন করো। কিন্তু কিন্তু তুমি ভয় পাচ্ছ তো আমি করে দিচ্ছি। মনীষা, মনীষা, দাঁড়াও মনীষা। মনীষা, মনীষা কি করলে এটা মনীষা? এবার তোমাকে করতেই হবে। তোমাকে নিজেকে মারতেই হবে। মনীষা, কি করলে তুমি এটা মনীষা? মনীষা, কি করলে তুমি? মনীষা, মনীষা, চোখ খোলো মনীষা। মনীষা, মনীষা চোখ খোলো প্লিজ মনীষা। এবার তোমাকে করতেই হবে। কি করলে তুমি এটা মনীষা? আমি এটা করতে পারবো না মনীষা, আমি পারবো না মনীষা। তুমি কি করলে মনীষা এটা? মনীষা, মনীষা প্লিজ চোখ খোলো মনীষা। মনীষা ওঠো মনীষা। মনীষা প্লিজ চোখ খোলো তুমি। মনীষা কি করলে তুমি এটা মনীষা? প্লিজ চোখ খোলো তুমি মনীষা। আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ও স্যার খুব সাহসী ছিল, আমি স্যার কিচ্ছু করতে পারিনি। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি কিছুতেই নিজেকে শেষ করতে পারছিলাম না। আমি ওখানে বসে অনেকক্ষণ কাঁদছিলাম স্যার। ও একটু একটু করে মরছিল, আর কিছুক্ষণ পরে একদম চুপ হয়ে গেল। বুঝতে পারছিলাম না আমি কি করব। তখনই আমি দাদার সঙ্গে কথা বলি। আমাকে এটা বল, এটা হলো কি করে? ও ছুরিটা নিজের হাতে নিয়ে নিজেকে মেরে ফেলেছে, আর আমি কিচ্ছু করিনি দাদা। বলবি তুইও সত্যি না? তোরা এখন কোথায় আছিস? দাদা, আমরা রেল লাইনের পাশে। কেউ দেখেনি তো? না না। আরে তাহলে এক্ষুনি ওখান থেকে পালিয়ে যা। যদি কেউ দেখে নেয় না, বাজে ভাবে ফাঁসবি, সারা জীবন জেলে কিন্তু পচবি। কিন্তু হোটেলে আমরা একসঙ্গে ছিলাম, ওরা তো দেখেছে আমাদের। আরে বলবীর, তুই তো গেলি, ছুরিতে তোর হাতে দাগ রয়েছে, তুই খুব বাজেভাবে ফাঁসবি। আমি ওকে মারিনি দাদা, আমি কিচ্ছু করিনি। আরে সেটা তো আমি জানি, কিন্তু অন্যরা তো কেউ জানে না। আরে ওখানে ছুরি আছে, বডি আছে, ছুরিতে তোর হাতে ছাপ আছে। এখন শুধু একটাই উপায়। কি? তুই একটা কাজ কর, তুই নিজেই পুলিশকে ফোন কর, আর ফোন করে বল তোদের দুজনের উপর কেউ হামলা করেছে। আমি যেমন যেমন বলছি সেরকম কর। আমি অনেকক্ষণ ধরে দাদার সঙ্গে কথা বলি আর ভাবতে থাকি যে কি করব, কিন্তু আমি কিছু বুঝতে পারছিলাম না। ওর চোখটা কেন উপড়ালি? আমি জানি তুই বলবীরের সঙ্গে দেখা করতে গেছিস। এবার আমি আর তোকে ছাড়বো না, মেরেই ফেলবো। তুই এক্ষুনি আমাকে মেসেজ করে জানা তুই কোথায় আছিস। বলেছিলাম না তোকে, কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাবি না। তোর চোখ আমি উপড়ে ফেলবো আজ।
যাকে তুই ভালোবাসতিস তার চোখ তুলতে তোর কোনো কষ্ট হলো না? তখন শুধু আমি নিজের কথাই ভাবছিলাম স্যার, আর ওর দাদাদেরকে ফাঁসানোর কথা ভাবছিলাম যাতে ওরা আমাকে না ধরতে পারে। এইসব কিছু আমি ভয় পেয়ে করেছি স্যার। তুই যা করেছিস খুব ভুল করেছিস। এবার তুই খুব লম্বা সময়ের জন্য জেলে যাবি। আমাদের সবার মধ্যে একটা সেলফ প্রিজার্ভেশন ইনস্টিংক্ট থাকে, নিজেকে নিজে সুরক্ষিত করার প্রবৃত্তি। কিন্তু এই ইনস্টিংক্ট এতটা বেশি কিভাবে হয়ে যায় যে নিজেকে বাঁচানোর জন্য আমরা জঘন্য থেকে জঘন্যতর কাজ করে ফেলি। বলবীর আর মনীষা একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু যখন বলবীর এই কাজটা করতে পারল না তখন তো সে মনীষাকে বাঁচানোর চেষ্টা করতে পারত, পুলিশ বা অন্য কাউকে সাহায্যের জন্য ডাকতে পারত। যদি সে একটু সাহস দেখাতে পারত তাহলে হয়তো মনীষা আজ বেঁচে থাকত, কিন্তু সে এমনটা করেনি। নিজের ভালোবাসাকে নিজের সামনে মরতে দেখেও শুধুমাত্র সে নিজেকে বাঁচাতে লাগলো। বলবীর যা করলো তাকে কখনোই সঠিক বলা যায় না, কিন্তু আমরা সমাজে কেন সম্প্রদায়ের মধ্যে, ভাষার মধ্যে, মানুষের মধ্যে এত বড় পৃথিবী তৈরি করে দিই যাতে একে অপরের সঙ্গে মিলনই না হয়? আর যখন কেউ সেই দূরত্ব কম করার চেষ্টা করে তখন আমরা তাকেই ভুল বলি। ভুল তো আমরাও তাহলে, যখন আমরা নিজেদেরই সব থেকে বড় শাস্তি দিই শুধুমাত্র এই জন্য যে তারা ঘৃণাকে ভালোবাসায় পরিণত করতে চেয়েছিল। এমনটা চলতে থাকলে তো শুধু দূরত্ব বাড়বে, ঘৃণা বাড়তে থাকবে। এই কথা বলে আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয়।